মানুষই জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না। অভিজ্ঞতা আর সময় প্রত্যেক মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, সেটি ভালো হোক আর মন্দ হোক। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন জানো কটা বাজে? 11:25। এই সবে চা খেয়ে উঠলাম, আর একবার চা খাবো আদা দিয়ে। আর তার মধ্যে কিন্তু বসে নেই, আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। একদিকে হচ্ছে এই দেখো সাম্বার। সাম্বারটা কি করে করছি এক বোন আমাকে জিজ্ঞাসা করেছে, মারুফাস কিচেন, তাহলে তাকে আমি সরাসরি বলে দিচ্ছি। এখানে সাম্বারটা করেছি বোন, দেখো তুর ডালকে বাংলায় বলে মনে হয় অরল ডাল, এরকম কিছু একটা হবে। তা সেই তুর ডালটাকে আগে সিদ্ধ করেছি, সিদ্ধ করে কুকারের মধ্যেই আমি কতগুলো তেঁতুল দিয়ে দিয়েছি, কেন তেঁতুলটা না হলে কিন্তু সাম্বারটা ভালো লাগে না। আর তারপরে ফোড়নে, তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেরকম নর্মাল ডাল করে সেটাকে আমি, আর ফোড়নে টমেটো পেঁয়াজ দিয়েছি ফোড়ন, আর তার সাথে কারি পাতা কিন্তু মাস্ট। আর তার সাথে সাম্বার মশলা না হলে কিন্তু সাম্বার করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখো। সাম্বার করতে গেলে সাম্বার মশলা লাগবেই লাগবে। তো সাম্বারটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো। আরও ডিটেলসে জানতে হলে পুরো একদিন একটা ভিডিও বানাবো, যেটা শুধু সাম্বারটা আমি ভালোভাবে পুরোভাবে তোমাদের দেখাতে পারবো। কি বানাচ্ছি দেখে নাও। এই দেখো ওল বানাবো। ভাত হয়ে গেছে, এই যে এক্ষুনি ফ্যান উপর দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কি করব, উচ্ছে ভাজবো। অনেকটা উচ্ছে আছে, এই উচ্ছেগুলো ভাজতে হবে, পুরোটাই ভেজে ফেলবো। কেন কি উচ্ছে ভাজা কিন্তু খারাপ লাগে না বেশ কড়া করে ভাজলে। আজকে খুব সুন্দরভাবে পোহা বানিয়েছি, মেয়েদের পোহা দিয়েছি, আর একটা সবজিও দিয়েছি, ফুলকপি আলু তরকারি শুকনো শুকনো করে। আর পোহা বানিয়েছি শর্ট ব্রেকের জন্য, তো আমার জন্য রেখে দিয়েছি এইটুকুনি পোহা। তো দ্বিতীয় রাউন্ডের যখন চা খাবো, তো তার সাথে পোহাটা খাবো। দেখো কি সুন্দর আলাদা ধরনের কিন্তু বানিয়েছি, একটু মশলা দিয়েছি। মশলা মানে কি, গরম মশলা, যেটা আমি ঘরে বানাই সেই মশলাটা দেখে নাও। সাম্বার কিন্তু একটু টক মিষ্টি মিষ্টি হয়, এই জন্য কিন্তু একটু চিনি দিতে হয়। সাম্বার নর্মাল ডালের মতন না, একটু টক মিষ্টি হবে, যেহেতু অনেকটা তেঁতুল দিয়েছি আর একটা বড় টমেটো দিয়েছি। কে সাম্বার পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সাম্বার তো বানানো হয়ে গেল, কিন্তু আমি এটাকে দুই পাত্রে রাখবো, একটা দুপুরের একটা রাতের। এই দেখো খুব সুন্দরভাবে দুটো গামলাতে আমি রেখে দিলাম। দুপুরবেলা ইউজ হবে বড় গামলাটা, রাতের বেলা ইউজ হবে ছোট গামলাটা, কেন দুপুরবেলা লাগে বেশি। সবার আগে বলে দিই, সেদিনকার ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি মাঝে মাঝে মশলা এক্সট্রা থাকলে রেখে দিই ফ্রিজে, সবাই রাখে আর আমি বেশি করেই করি। তা আজকে দেখো এই যে আদা পেঁয়াজ রসুনের যে বাকি পেস্টটুকু ছিল, তার মধ্যে আমি 1 চামচই নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়েছি। কেন কি এর মধ্যে অলরেডি পেঁয়াজ কুচি ফোড়নে দিয়েছি। আর এখন বানাবো আমি ওলের মধ্যে কিন্তু বেশি মশলা ইউজ হয় না, মানে আমি সেরকম একটা দিই না। হ্যাঁ, যদি ওলের মধ্যে চিংড়ি মাছ দিতাম তাহলে আলাদা ব্যাপার। চিংড়ি মাছ তো আমাদের কাছে স্বপ্ন, ছোট ছোট চিংড়ি মাছ। তা যাই হোক, মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এই ওলগুলো এবার দিয়ে দিলাম। সময়টা অনেক বেশি হয়ে গেছে বলে ঘরের কাজগুলো পরে করব, আগে রান্নার কাজটা করে নিই। রান্নার কাজটা হয়ে থাকলে আরাম করে ঘরের কাজ সময় অনুযায়ী করে নেওয়া যায়, কেন কি রান্না করতে অনেকটাই সময় লাগে। তার সাথে সাথে ভাবছি একটু উচ্ছে ভাজাও করে নিই। উচ্ছে অনেকটা নিয়ে এসেছে। উচ্ছে কিন্তু বন্ধুরা ফ্রিজে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, কেমন পচে পচে যায়। তার জিনিস ফেলার থেকে খেয়ে নেওয়াটা কিন্তু ভালো। প্রতিদিনকার মতন আজও খুব সুন্দর দুটো কমেন্টস পড়বো। তা প্রথম কমেন্টসটি আমি প্রথমেই পড়ে দিয়েছি। ব্লগটি যখনই চালু করেছিলাম তখনই মারুফাস কিচেন বোন জিজ্ঞাসা করেছিল, সেই কথাটার উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম রান্না করতে করতে। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সুবর্ণা ভিলেজ ব্লগ দিদিভাই বলেছে রান্নার টিপসগুলো দিয়েছো, সেগুলো বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শরীর যাই হোক না কেন ঘরের কাজ কিন্তু করতেই হবে, আমি না করলে কে করবে? কেউ করার নেই। আমার কোনো দিদি নেই, কাজের দিদি নেই, তোমরা জানো আমি পুরো একাই সব করি।
কিন্তু হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে ঠিকই, হাতটা ব্যথা বলে, কিন্তু সবই কিন্তু করতে হচ্ছে। যতই ভাবি না কেন এটা করব না, সেটা করব না, ওটা করব না, কিন্তু করব নাটা এটা বলাটা পুরো ভুল। এইগুলো করতেই হবে। হ্যাঁ, এমন হতে পারে যে এক্সট্রা আমি কিছু করতে পারছি না, কিন্তু এই যে কাজগুলো আমি প্রতিদিন করছি এইগুলো কিন্তু করতেই হবে। এইগুলো না করলে ঘর একদম জঙ্গলে পরিণত হয়ে যাবে। তোমাদের একটা বাস্তব কথা বলছি, আমি আমার বাবা মায়ের একটিমাত্র মেয়ে। বিয়ের আগে পড়াশোনার জগৎ ছাড়া কিছুই জানতাম না। হ্যাঁ, ঘুরতাম ফিরতাম, পড়াশুনো করতাম, এটাই আমার জগৎ ছিল। কাজকর্ম বলতে আমি এক গ্লাস জল পুরো কোনো দিন খাইনি। কিন্তু বিয়ের পরে দেখো, নিজের সংসার যখনই নিজে বুঝলাম, মানে বোঝাটা শুরু করলাম, তখন কি শরীর খারাপ আর কি, মানে কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজের সংসারকে কিন্তু সবসময় আমি আগলে ধরে রাখি। কি করলে কি ভালো হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মেয়েদের ভালো হবে, কোনটা করলে কর্তামশাইয়ের ভালো হবে, সেইগুলো আমি সারাক্ষণ চিন্তা করি। নিজের জন্য ভাবার আমার এক ছিটে ফোঁটাও কিন্তু আমার সময় নেই। কিন্তু যখন আমি আবার সে কলকাতার সময়, মানে কালী পুজোর সময় যখন কলকাতায় যাই, তখন আবার কিন্তু আমি সেই আমার মা বাবার কাছে ছোট্ট মেয়েটি হয়ে যাই। এটাই কিন্তু বাস্তব। মানে কোনো কিছু কেউই কিন্তু জন্ম থেকে শিখে আসে না, অভিজ্ঞতা, সময় সব কিছু মানুষকে শিখিয়ে দেয়। ঘরটা যে ঝাড় দিতে আসলাম, দেখলাম এই যে কাঠের যে জায়গাগুলো আছে সেগুলো হালকা হালকা ধুলো ধুলো লাগছে। হালকা তো ওই জন্য একটা মানে হাত ঝাড়ু দিয়ে বুলালেই হয়ে যাবে। বেশি নোংরা হয়ে গেলে তখন আবার খাটনিটা বেশি পড়ে যাবে। ওই জন্য হালকা হাতে একবার করে ঝাড়ুটা লাগিয়ে দিলাম, তার সাথে সাথে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ওলের তরকারি হয়ে গেল, তার সাথে সাথে এখানে উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর আলুটা ভাজি, আর ভাবলাম ডিম ভাজা করি। এবার পালা হলো জামা কাপড় কাচার। কিছুটা হাতে কাচবো, কিছুটা ওয়াশিং মেশিনের মধ্যে দেবো। কিচ্ছু করার নেই। এই ঘরটার হাল দেখেছো? এইগুলো কিন্তু যে জামাগুলো নিয়ে গেছিলাম কলকাতায়, 4টে বাক্স নিয়ে গেছিলাম, তোমরা জানো। সেই বাক্সের জামা কাপড়গুলো তো আছেই, তার সাথে সাথে কিন্তু ডেলি জামা কাপড়ও কাচতে হচ্ছে। 4টে মানুষের কিন্তু ডেলি কম জামা কাপড় বেরায় না। কিন্তু হাতে আমি এগুলো কিছুই কাচবো না, হাতে শুধু ভালো ভালো জামাগুলো কাচবো যেগুলো আমি কলকাতায় নিয়ে গেছিলাম। বাকিগুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনের ভেতরে। ভালো জামা তো খুব একটা রগড়াতে লাগবে না, আর বেশি তো পরিনি, তো ওই জন্য খুব একটা নোংরা হবে না। কিন্তু আলমারিতে তোলার আগে যে কোনো জামা কাপড় কিন্তু ভালো করে কেচে শুকিয়ে আলমারিতে রাখতে হয়। আর তার সাথে সাথে যদি একটু ন্যাপথলিন রাখা যায় তাহলে তো কথাই নেই। বন্ধুরা, তোমাদের কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। ন্যাপথলিন যদি তোমরা কেউ আলমারির মধ্যে, কাপড়ের মধ্যে রাখো, একটু বুঝে শুনে কিনো। সমস্ত জায়গাতে কিন্তু ন্যাপথলিন ভালো পাওয়া যায় না, কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। কেন কি এটা আমার সাথে হয়েছে, আমি একটা নর্মাল দোকান থেকে ন্যাপথলিন কিনেছি, জামা কাপড়ের মধ্যে রেখেছি, সেই জামাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো দাগ দাগ হয়ে গেছে, সেইগুলো জীবনেও পরতে পারবো না। মানে এত আমার নিজের খারাপ লেগেছিলো, ওই জন্য কিন্তু কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ন্যাপথলিন কেনার আগে কতবার চিন্তা করে তারপরে কিন্তু কিনবে। হুটপাট কিন্তু ন্যাপথলিন যেখান সেখান থেকে কিনো না। কাজ শুরু করলাম কত দেরিতে, কিন্তু কাজ শুরু করার পরে এক নিঃশ্বাসে কিন্তু সমস্ত কাজ আমি শেষ করে নিলাম। আর কি কি আজকে মেনুতে বানালাম এক ঝলকে দেখে নাও। 2 থেকে আড়াই ঘন্টার মতন লাগলো আমার পুরো রান্না বান্না কাজ বা সব কিছু করতে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কত এনার্জি সহকারে আমি আমার সংসারকে সামলাই। তাহলে আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।